ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আপনার বাচ্চা আছে? মানে আপনি আগে থেকেই ম্যারিড? ছি ছি ছি, আপনার লজ্জা করে না? বউ বাচ্চা রেখে অন্য একটা মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করেছেন। আমার তো আপনাকে আগেই দেখে মনে হয়েছিল অপন সর মতো একটা বুড়া লোক এখনো সিঙ্গেল থাকে কিভাবে। এই থামো থামো, আমার কোনো এক্সট্রা বউ বাচ্চা নেই। আমার বাচ্চা দ্বারা আমি তোমার আর আমার বোন পিছাইকেই বুঝিয়েছি। এইটা আবার কেমন হাসি? আর তুমি হাসছোই বা কেন? আপনার অবস্থা দেখে। হ্যাঁ, এটাকে বলে গাছে কাঁঠাল গোপে তেল। আসলে এটা আপনার দোষ না, আপনার বয়স তো আর কম হয়নি, অনেক বুড়ো হয়েও আজ পর্যন্ত সিঙ্গেল। তাই অবস্থা বাই দ্য রাস্তা। আপনি বিয়ে করেননি কেন এখনো? নাকি কেউ আপনাকে নিজের মেয়ে দেয়নি, তাই আর না পেরে আমাকে তুলে এনে বিয়ে করে ফেলেন? আচ্ছা, কয়বার অ্যান্ড কতজনের কাছে রিজেক্ট হয়েছেন বলেন তো? শোনো, আমি বুড়ো নয়, ওকে? মাত্র 28 বছরের একজন ইয়াং অ্যান্ড গুড লুকিং পুরুষ। অ্যান্ড লিসেন, ইয়াশ আহমেদ কখনো কারো কাছে রিজেক্ট হয়নি। উল্টে মেয়েরা তার উপরে মরে। সে তো তোমার ভাগ্য ভালো, তাই আমার মতো এত হ্যান্ডসাম একটা জামাই পেয়েছো। ভাগ্য ভালো। রসে বিড়বিড় করে এগুলো বলছিল, তখনই হঠাৎ একজোড়া ঠোঁট তার ঠোঁটগুলোকে সে দখল করে নেয়। আচমকা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না রশনি। ও ইয়াসের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইয়াস রশনির গালের থেকে এক হাত সরিয়ে তা ওর কোমর পেঁচিয়ে ধরে ওকে সামনে নিয়ে আসলো। রশনি বাধা দিতে চাইলে ইয়াস ওর হাতগুলো পেছনে নিয়ে এক হাত দিয়ে ধরে রাখে, তারপর ওর ঘাড়ে মুখ ডোবায়। স্যার প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। রশনির কথা শুনে ইয়াস ওকে ছেড়ে দিল। কিছুক্ষণ রশনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওকে টাইটলি জড়িয়ে ধরল, কিন্তু এবার রশনি আর বাধা দিল না। ইয়াসের বুকে খুব আপন আপন একটা ফিল পাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান এটা। কিছুক্ষণ পর ইয়াস রশনিকে ছেড়ে দিল, তারপর ওর কপালে হালকা স্পর্শ বুলিয়ে দেয়। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট মানে শুভরাত্রি। বাংলায় ট্রান্সলেট করতে বলিনি। কিন্তু কি কিছু করার প্ল্যান আছে নাকি? লুচ্চা তো লুচ্চা হয়। আমি এখন ঘুমাবো, সো বাই, গুড নাইট। বলেই রশনি দিল দৌড়, আর বিছানায় গিয়ে মাথায় ব্ল্যাঙ্কেট উড়ে নিজেকে পুরো কভার করে নিল। পরের দিন ইয়াস আর রশনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আজও রিতের জন্য ওয়েট করছে, কিন্তু আজ রিত অ্যাজ আ রিসিভার নয়, বরং রশনি আর ইয়াসের কাছের একজন বন্ধু হিসেবে তাদের বিদায় দিতে এসেছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, লেট টু চান। তাহলে আমরা এবার আসি। জি, ইয়াস আর রিত দুজনে দুজনকে হাগ করলো। আপনাদের সাথে পরিচিত হয়ে সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, আমাদেরও। তবে একটা কথা বলে রাখি, যত যাই বলুন না কেন, আমার শিলচরই কিন্তু বেস্ট। জি না ডোরেমন। না, শিলচর। এবার দুজন একসাথেই বলে ওঠে আচ্ছা দোটা নাই বলে আবার একসাথেই হেসে দেয়। আপনাদের এবার যাওয়া উচিত, না হলে লেট হয়ে যাবে। ইয়াশ মাথা নেড়ে সম্মতি জানালো, আরেকবার জড়িয়ে ধরে চলে আসলো রিতের কাছ থেকে বিদায় নিয়ে। প্রায় 1 মাস কেটে গিয়েছে। এর মধ্যে ইয়াশ রশনিকে মসজিদে নিয়ে গিয়ে আরেকবার বিয়ে করেছে। এই একটা মাস দুজনের খুনসুটি, ভালো লাগা, ভালোবাসা, রাগ, অভিমান, হাসি, কান্না, টকঝাল, মিষ্টি সব কিছু নিয়ে খুব আনন্দে কেটেছে।
ইয়াশের হঠাৎ হঠাৎ কিস করে দেওয়ার আড়ালে আদর করা সব কিছু রশনির অভ্যাসে পরিণত হয়েছিল। ইয়াশের কাছে আসতে রশনি যখন চোখ বন্ধ করে নিত, লজ্জায় লাল গোলাপি হয়ে যেত, সেইগুলো গিয়ে বারবার ইয়াশের মনে প্রেমের আঁচড় কাটত। আরও তীব্রভাবে রশনির মাঝে ডুব দিতে মন চাইতো। সব কিছুই ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন ইয়াশ অফিসে বসে কাজ করছিল। তখনই নতুন পিএ আরিফ তার কাছে কিছু কাজের জন্য আসলো। রশনির পর আরিফ ইয়াশের পিএ হিসেবে কাজ করছে, কিন্তু রশনির কেবিনটা ইয়াশ ওভাবেই যত্ন করে রেখে দিয়েছে। স্যার, আরিফের ডাকে ইয়াশের ধ্যান ভাঙল। হ্যাঁ বলো। খান ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। মানে কি? খান ইন্ডাস্ট্রিজের এমডি আমাদের সাথে ডিলারশিপ করতে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু কেন? ইয়াশের কথা শেষ হওয়ার আগে ওর ফোনটা বেজে উঠল। কলটা আসায় ওর মুখে বিরক্তির ছাপটা স্পষ্ট ফুটে উঠল। ক্রমাগত বাজতে থাকার কারণে শেষে কলটা রিসিভ করতেই হলো। ইয়াশ ফোনটা কানের কাছে ধরে তারপর হাত দিয়ে ইশারা করে আরিফকে সেখান থেকে যেতে বলল। তারপর পাশ থেকে আরেকজন কথা বলছেন। এটা আবার তোমার কোনো নিউ ড্রামা নয় তো? ইয়াশ ওনার কথা শুনে বলল, গুড। উল্টোপাল্টা কিছু করার কথা মাথায় আনলেও আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার ইয়াশ ওনার কথা শুনে তাড়াতাড়ি করে বলল, আমি আসছি। আরও কিছু কথা বলে ইয়াশ ফোনটা রেখে দিল। তারপর ডেসপারেট হয়ে কোথাও ছুটে গেল। ফোনে বলা জায়গায় ইয়াশ তাড়াতাড়ি ছুটে এলো। এদিকে সেদিকে কাউকে খুঁজতে শুরু করলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পাওয়াতে পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরে নেহাকে দেখে ওর মাথায় যেন আরও আগুন ধরে গেল। ইয়াশ আর নেহা কিছুক্ষণ কী যেন কথা বলল। পরক্ষণে ইয়াশ নেহার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল, আর নেহা নিচে পড়ে গেল। হঠাৎ ইয়াশও দুই হাঁটু গেড়ে বসে পড়ল। সামনে সব কিছু ঘোলাটে লাগছে। নিজের কাছে নিজের শরীরটাকে বড্ড ভারী ভারী লাগছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর মতো শক্তিটাও যেন পাচ্ছে না। কিন্তু তার আর প্রয়োজন পড়েনি। তার আগে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা সামনে এসে দাঁড়ালো। ইয়াশ অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে তার ভালোবাসার মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে কোনো ভালোবাসা নেই, আছে অজস্র ঘৃণা আর কষ্টের তীব্রতা। হ্যাঁ, কিছুক্ষণ আগেই রশনি ছিল সেই ব্যক্তি যে ইয়াশকে মেরেছে নিজের হাতে। রশনির কাঁপা কাঁপা হাতে থাকা গানটা পিছলে পড়ে গেল। হাতের সাথে পুরো শরীরটাও কাঁপছে। এখনও তার এটা মানতে কষ্ট হচ্ছে যে সে নিজের হাতে তার প্রিয় মানুষটিকে শ্যুট করেছে। ইয়াশ নিজের বুকে হাত দিয়ে তরল কিছু অনুভব করতে পারল। সামনে এসে নিজেরই রক্ত দেখে স্মিত হাসল। ইয়াশের মুখ দিয়ে শুধু এইটুকুই বের হলো, কেন করলে এমনটা রশনি আমার সাথে? কেন করলে? রশনি এবার চিৎকার করে বলা শুরু করলো, আপনার মতো মানুষদের এই অবস্থায় হওয়া উচিত। আপনাদের মতো মানুষদের জন্যই হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট হয়। কি ভেবেছিলেন? কয়েকদিন আমাকে সারপ্রাইজ গিফট দিয়ে আগের করার সবকিছু করতে শুরু করলো। একটু আমার কাছে আসবে রশনি, শেষবারের মতো। আমার কাছে হয়তো আর বেশি সময় নেই। রশনি কিছু একটা মনে মনে আওড়ে নিয়ে ইয়াশের দিকে এগোলো। তারপর ওর সামনে গিয়ে বসলো। রশনি বসার পর ইয়াশ ওর কোলে মাথা রাখলো। ধন্যবাদ। ইয়াশের কাণ্ডে রশনি অনেকটা অবাক হলো। আজকে তুমি আমাকে খুব সুন্দর একটা উপহার দিলে। আজকে তুমি আমাকে শাস্তি আর সুখ দুটো একসাথে দিলে। নিজের ভালোবাসার মানুষটার হাতে মরার থেকে বড় শাস্তি বোধ হয় আর কিছু হতে পারে না। অবরোধিক দিয়ে এটা আমার সুখ। কতজনের ভাগ্যে থাকে বল নিজের ভালোবাসার মানুষটার কোলে মাথা রেখে মরা আছে। জানো তো, তোমার হাতে মরতেও আমি রাজি ছিলাম, যদি একটু ভালোবেসে মারতে। নিতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আমার হাতে মনে হয় আর বেশি সময় নেই, কিন্তু শেষ বেলা হয়ে শুধু এইটুকুই বলতে চাই, খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি তোমায়। তোমাকে বলার জন্য আরো অনেক কথা ছিল, কিন্তু তা হয়তো অজানাই রয়ে যাবে। আই লাভ ইউ রশনি, আই লাভ। ইয়াশ আর বলতে পারল না। ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। ইয়াশ আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে নিচ্ছে, আর রশনির কান্নার বেগও ক্রমশ বেড়েই চলেছে।
রশনি বসে বসে কাঁদছিল, তখনই একটা হাত তীব্র গতিতে এসে হঠাৎ রশনির গালে লাগে, যাকে সাধারণত আমরা থাপ্পড় নামেই জানি। হঠাৎ এমন কিছুর জন্য রশনি প্রস্তুত ছিল না। রশনি অবাক হয়ে সামনে তাকালো, দেখলো অনিমা বেগম দাঁড়িয়ে আছে আর তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে গিয়ে রশনিকে টেনে তুলল, তারপর আরেকটা থাপ্পড় লাগিয়ে দিলেন। তারপর ওর দুই বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, সে গিয়ে রশনিকে টেনে তুলল, তারপর আরেকটা থাপ্পড় লাগিয়ে দিলেন। তারপর ওর দুই বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কেন করলি এমনটা? কি দোষ করেছিল আমার ছেলেটা? কেন মেরে ফেললি ওকে? আমার যে ছেলেটা বিয়ের কথা বললেই ভড়কে যেত, সেই ছেলে তোকে আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করে আনলো, এত ভালোবাসলো, তাহলে কেন করলি এমনটা? আমিও তো তোকে নিজের মেয়ের মতন ভালোবেসেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি? আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি, কেন করলি এমনটা? বলে হিঁচকি তুলে কাঁদতে লাগলেন। অনিমা বেগম পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশা এসে তাকে সামলে নিল। মা প্লিজ নিজেকে সামলাও। শুধু ইয়াস তোমাকে ভালোবাসতো বলে আমরা মুখ বুজে তোমাকে মেনে নিয়েছিলাম, না হলে আমার তো প্রথম দিনই তোমার ওপর সন্দেহ হয়েছিল। কোথাকার কোন বস্তি থেকে উঠে আসা মেয়েকে ইয়াস বিয়ে করে নিয়ে চলে এলো, আর তার ফলাফল তো দেখাই যাচ্ছে। আচ্ছা, এত ভালোবাসা পাওয়ার পরও কিভাবে করলে গো এই কাজ? নিশার কথা শেষ হওয়ার আগেই নেহাও এসে রশনির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আজ তুই আমার জীবনের থেকে খুব মূল্যবান একটা জিনিস কেড়ে নিলি রে। জানিস, সেই ছোটবেলা থেকে ইয়াশকে ভালোবেসে এসেছি, কিন্তু 2 দিনের মেয়ে কোথা থেকে এসে আমার ইয়াশকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলি। কিন্তু তাও আমি মেনে নিয়েছিলাম, কারণ তাতে আমার ইয়াশের ভালো থাকা ছিল। কিন্তু আজ তুই ওকে আমাদের সবার কাছ থেকে ছিনিয়ে নিলি। উত্তর দে, কেন করলি এমনটা? নেহার কথায় রশনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, পুরো পৃথিবীটা যেন পরক্ষণেই উল্টে গেল। নেহা, তুমি এসব কি বলছো? আমি তো রশনির কথা শেষ হওয়ার আগেই নেহা ওকে আবার মারল। লজ্জা করে না, তাই না? এত খারাপ একটা কাজ করার পরও উঁচু গলায় কথা বলতে একটুও বাধে না? নিশা, এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি উল্টোপাল্টে কিছু করে বসবো। মা, আপনি শান্ত হন। বেশি হাইপার হলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আসুন, বসবেন। রশনির দিকে একবার ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে তারপর ভেঙচি দিয়ে অনিমা বেগমকে নিয়ে সেখান থেকে চলে গেল। নেহা, মানে কি এসবের? কি বলছো এগুলো তুমি? যা শুনছো তাই। কিন্তু তুমিই তো বলেছিলে। কি বলেছিলাম? আসুন দেখে আসি কি এমন ঘটেছিল যার জন্য রশনির এই কাজটা করতে হলো। রশনি নিজের রুমে বসে ইয়াসের দেওয়া আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, আর এই কয়েকদিনে ইয়াসের সাথে কাটানো সময়গুলো মনে করছিল আর মুচকি মুচকি হাসছিল। তখনই গেটে কে যেন নক করে, আর রশনি মনে মনে বলল। রশনি গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে নেহা এসে রশনিকে ঝাঁপটে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করলো। হঠাৎ এমন কিছু ঘটায় রশনি অবকের শেষ চূড়ায় পৌঁছে গেল। রশনি নেহাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বসলো। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? নেহার কান্নার বেগ এতই বেশি যার জন্য ও কথা পর্যন্ত বলতে পারছে না। রশনি ওকে পানি খাইয়ে দিল, তারপর ওর চোখ মোছার জন্য ওকে একটা টিস্যু দিল। কিছুক্ষণ পর নেহা নিজেকে স্বাভাবিক করে নিল, কিন্তু এখনও একটু একটু হাঁপাচ্ছে। এবার বলো কি হয়েছে? তুমি প্লিজ আগে দরজাটা বন্ধ করে নাও, না হলে অন্য কেউ শুনে ফেলবে। রশনি ওর কথা মতো গিয়ে গেটটা লাগিয়ে দিল। এবার বলো কি হয়েছে? নেহা রশনির হাত ধরে মিনতির সুরে বলল, প্লিজ আমাকে বাঁচাও, না হলে ওই আমার সর্বনাশ করে ফেলবে। কে সর্বনাশ করে ফেলবে? আর কি বলছো এসব তুমি? প্লিজ ক্লিয়ারলি বলো। আমি সবকিছু প্রথম থেকে বলছি। নেহা তারপর বলা শুরু করলো,
আমার বয়স তখন মাত্র 13 বছর। তখন থেকে একটা ছেলেকে ভালোবাসতাম। তখন অবশ্য ভালোবাসার মানেটা জানতাম না, শুধু কেন যেন তাকে ভালো লাগতো। কিন্তু যখন একটু বড় হলাম তখন বুঝতে পারলাম এটা ভালোবাসা, কিন্তু ছেলেটাকে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। যখন ক্লাস 9-এ পড়ি তখন ছেলেটার আচরণে বুঝতে পারি যে ওইও আমাকে পছন্দ করে। একদিন তো প্রপোজও করে বসে। আমি ওকে আগের থেকে ভালোবাসতাম, তাই না করার কোনো প্রশ্নই আসে না। রাজি হয়ে গেলাম ওর প্রপোজালে। আমাদের মধ্যে সব কিছুই ভালো চলছিল। দিন বা দিন আমাদের ভালোবাসা বেড়েই চলছিল। তারপর আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি তখন ছেলেটার আচরণে কিছুটা ভিন্নতা লক্ষ্য করি। যেমন বিশ্রীভাবে আমার শরীরের দিকে তাকানো, মাঝে মধ্যে বাজেভাবে আমাকে টাচ করা, এমন আরও অনেক কিছু। একদিন তো আমাকে ফিজিক্যাল রিলেশনের জন্য প্রস্তাবও দিয়ে বসে, কিন্তু সেদিন আমি ওর প্রস্তাবে না করে দেই। তাই ও বলে আমার সাথে আর রিলেশন রাখবে না। এতদিনের ভালোবাসাকে এক মুহূর্তেই ভেঙে যেতে দেখতে আমি মেনে নিতে পারিনি, তাই ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। আর সেটাই হয়ে আমার জীবনের সব থেকে বড় ভুল। নিজের পাওনা আদায় করে আমাকে ও চুড়ে ফেলে দেয়। মুখে না বললেও ওর কাজে তা স্পষ্ট ছিল। আমার কল রিসিভ করতো না, দেখলে ইগনোর করতো। এগুলো আর সহ্য করতে না পেরে ওকে জিজ্ঞেস করেই বসে ছিলাম আমার সাথে ও এমনটা কেন করছে। তার প্রতি উত্তরে জবাব দেয়, তোমার মতো নষ্ট মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর কথায় আমি সেদিন বেশ অবাক হচ্ছিলাম। সেদিন ওকে একটা থাপ্পড় মেরেছিলাম আর বলেছিলাম, ও তাই নাকি? তো আমাকে নষ্ট করেছে কে? তুমিই তো নাকি? আর এখন নিজের চাওয়া মিটে গেছে বলে ছুঁড়ে ফেলে দিলে? বাহ। শোনো, একদম বেশি বাড়াবাড়ি করবে না, না হলে যে এই ভিডিওটা আছে না, তা ভাইরাল করে দিতে আমার আর বেশি সময় লাগবে না। বলেই আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, আর আমি ওখানেই বসে কাঁদতে লাগলাম। বর্তমান ঘটনা। নেহার কথা শুনে রশনির চোখেও পানি চলে এসেছে। তারপর আমি তাও মুখ বুজে মেনে নিয়েছিলাম। ওর সাথে আর দেখা করিনি, কিন্তু কয়েক মাস পর জানতে পারি ও বিয়ে করে ফেলেছে। সেদিন কলিজাটা ফেটে কান্না আসছিল, কিন্তু সেদিন নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিয়েছিলাম যে এটাতে ওর ভালো থাকা আছে। নিজের ভালোবাসার মানুষ যদি ভালো থাকে তার থেকে বেশি আর কি প্রাপ্তি আছে। তারপর থেকে নিজের মতো করে চলতে শুরু করলাম। ভার্সিটিতে ভর্তি হলাম। নিজের নতুন জীবন নতুন করে সাজানো শুরু করলাম, কিন্তু তাতেও যেন ওর শান্তি হলো না। আবার চলে এসেছে আমার জীবনে আর বলছে আবার ওর সাথে ফিজিক্যালি ইনভলভ হতে হবে, না হলে ওই ছবি আর ভিডিওটা নেটে ছেড়ে দিবে। এবার তুমিই বলো আমি কি করতাম? বলেই নেহা মুখে 2 হাত গুজে আবার কাঁদতে শুরু করলো। তুমি শুধু একবার ওর নাম বলো, আমি নিজের হাতে ওকে মার্ডার করব। ছেলেটার কেউই না। কি হলো বলো? নেহা একটা শ্বাস নিয়ে বলে দিল, ইয়াশ আহম। নেহা আর বলতে পারলো না। তার আগে রশনি ঠাস করে নেহাকে একটা থাপ্পড় মারলো। আমিও পাগল, কার কথা শুনছিলাম এতক্ষণ? প্রথম দিন থেকে লক্ষ্য করেছি তুমি আমার হাজবেন্ডের পেছনে আঠার মতো লেগে আছো, কিন্তু ইয়াশি বারবার বিরক্ত হচ্ছে। শোনো, তুমি তোমার এসব রম্যসুরি অন্য কারোর মন গলাতে পারবে, আমার না। আমার নিজের হাজবেন্ডের উপর পুরো বিশ্বাস আছে, ও কখনো এমন কিছু করতে পারে না। তাই তুমি এখন আমার রুম থেকে বের হও। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই আমি সাথে করে প্রুফ নিয়ে এসেছি। কেমন প্রুফ? নেহা ওর ফোন থেকে ওই ছবিগুলো আর ভিডিও বের করে রশনির সামনে ধরলো। রশনি তীব্র গতিতে ওর মুখটা ঘুরিয়ে নিল। বন্ধ করো এসব, আমি দেখতে চাই না এগুলো। আমি মানি না, আমি মানি না। উনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারেন না।
দেখো, এই প্রুফগুলো দেখেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো আমার আর কিছু করার নেই, তাই না? এছাড়াও ওই প্রতি বছর হাজার হাজার মেয়েদের অন্য দেশে পাচার করে দেয় শুধুমাত্র টাকার জন্য। আচ্ছা, তুমিও তো ইয়াসের ছেলে ফাঁসা একজন শিকার। তোমার সাথে ও তো খারাপ কাজ করতে চেয়েছিল, কিন্তু পারেনি বলে জেদে এসে তোমায় বিয়ে করেছে। রশনি ওকে মারার জন্য আবার হাত ওঠালো, কিন্তু মারার আগে নেহা আবার বলা শুরু করলো, আমাকে মারবে? মারো, যত খুশি মারো, কিন্তু তুমি নিজেই এই ব্যাপারটা মিলিয়ে দেখো। বিয়ের আগে যখন তুমি ওর অফিসের একজন এমপ্লয়ি ছিল, তখন কি ও তোমার সাথে অসভ্যতামি করেনি? কিন্তু তুমি সেসব জানো কি করে? বারে, যাকে ভালোবাসি সে কাকে বিয়ে করছে সেইটুকু জানা কি বড় কোনো ব্যাপার? আচ্ছা, তারপরও যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে আরেকটা কাজ করতে পারো। কি? আজকে ইয়াস আমাকে একটা জায়গায় ডেকেছে, সেইখানে আমার ওকে জানাতে হবে আমি ওর প্রস্তাবে রাজি আছি কি নাই। সো সেখানে তুমি চলে এসো, আর বাকিটা নিজের চোখেই দেখে নিও। রশনি নিজের চোখের কোণের পানিটা মুছে নিল, তারপর নিজে শক্ত রেখে বলল, ঠিক আছে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে প্রমিস করলাম মিস্টার ইয়াশ আহমেদকে নিজের হাতে শুট করব, কিন্তু এখন তুমি এখান থেকে যাও প্লিজ, আমার ভালো লাগছে না। নেহা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল, আর রশনি দরজা লক করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। সাউন্ড প্রুফ হওয়ার কারণে তা বাহিরে পৌঁছালো না। রশনি ইয়াসের আগের করা সব বিহেভিয়ারের সাথে নেহার কথাগুলো মিলিয়ে দেখে, ঠিকই তো, ইয়াস তো রশনির সাথেও জোর জবরদস্তি করে কত বাজে আচরণ করত। সব কিছু মিলিয়ে জাস্ট একটা জিনিসই মাথায় আসছে যা রশনি ভাবতে চাইছে না। কেন আমার সাথে এমনটা হয়? আমার প্রিয় জিনিসগুলো কেন আমার কাছ থেকে বেশি দিন থাকে না? বলি আরও জোরে জোরে কাঁদতে লাগলো। বিকালে নেহা আগের থেকে ইয়াশকে ফোন করে সেখানে আসতে বলে, এই বলে যে ভার্সিটি থেকে ফেরার সময় কিছু লোক ওর পিছু নিচ্ছিল, আর তাই সেখানে নেহা লুকিয়ে আছে। আর ইয়াশ কল করে আসতে বলেছে যেন ও এসে নেহাকে বাঁচায়। ইয়াশ নেহাকে যতই অপছন্দ করুক, কিন্তু সেখানেও একটা মেয়ে বিপদে পড়েছে, সেখানে পছন্দ অপছন্দটা ইয়াশ সাইডেই রাখলো আর ওকে বাঁচাতে গেল। সব কিছু নেহার প্ল্যান মোতাবেকই হয়। ইয়াশ আসে আর রশনি কিছুটা আড়ালে ছিল, তাই ইয়াশ ওকে দেখতে পায়নি। নেহা রশনিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, না ইয়াস, প্লিজ, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও আর ওই ছবি ভিডিওগুলি ডিলিট করে দাও। এক তো নিজের সব কাজকর্ম ফেলে সেখানে এসেছিল, সাথে আগে থেকে ইয়াশের মেজাজ খারাপ ছিল তার ওপর, আবার নেহার এসব আজাইরা কথা সব কিছু একসাথে টলারেট করতে না পেরে খেপে গিয়ে নেহাকে একটা থাপ্পড় মারে। আর তখনই রশনি মনে করে যে নেহা রাজি হচ্ছিল না বলে ইয়াশকে থাপ্পড় মেরেছে, তাই রশনি ইয়াশকে শ্যুট করে বসে। এর পরেরটা তো আপনারা জানেনই। চলুন এখন বর্তমানে ফিরে আসা হোক। বর্তমান ঘটনা। তার মানে তুমি সবকিছু মিথ্যে বলেছিলে? তা নয়, জাস্ট সত্যটা আড়াল করেছি। কি আনন্দ পেলে অন্যের সংসার ভেঙে? জানো তো, সবকিছু মিথ্যে হলেও এটা সত্যি যে আমি ইয়াশকে ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু ও আমাকে কিছুতেই পাত্তা দিত না। আর শেষে এসে তোমাকে বিয়ে করলো, কিন্তু তা আমি কি করে মেনে নিই? ছোট থেকে যে জিনিসটা চেয়েছি তাই পেয়েছি। সেখানে ওকে আমি ভালোবাসতাম, তাই যদি ও আমার না হয় তাহলে ওকে অন্য কারো হতেও দিব না। তোমাকে আমি ছাড়বো না। ধরতে পারলে তো? মানে? লুক ব্যাক। নেহার কথা মতো রশনি পেছনে তাকালো আর দেখলো একটা পুলিশের গাড়ি আসছে। গাড়িটা থেমে সেখান থেকে কয়েকজন পুলিশ বেরিয়ে আসে, রশনির সামনে দাঁড়ালো আর বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তৎক্ষণাৎ অনিমা বেগম এসে বলা শুরু করলো, নিয়ে যান এই মার্ডারারকে।
রশনি কিছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে যে ও কত বড় একটা ভুল করেছে। মরে যেতে মন চাইছে। একজন লেডি ইন্সপেক্টর এসে রশনির হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। আজ নেহার মুখে বিজয়ের হাসি। তারপর ওরা রশনিকে জিপে বসিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। ইয়াশকে হসপিটালে নেওয়া হয়েছে। মাত্র অপারেশন থিয়েটার থেকে ওকে আইসিইউতে শিফট করা হয়েছে। ডক্টর জানিয়েছেন গুলিটা পিঠে লাগার কারণে ইয়াশ বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু ও এখন কোমায় আছে। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ওদের হাতে আর কিছু করার থাকবে না। ইয়াশের বাবা খবরটা শুনে কোথাও যেতে চাইলে অনিমা বেগম মাঝে বাধা দিলেন। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তুমি ওই অলক্ষিনী মেয়েটার কাছে যাচ্ছ তাই না? এই মুহূর্তে তোমার সাথে মুখ লাগার কোনো ইচ্ছা আমার নেই, সো সামনে থেকে সরো। তুমি কোথাও যাচ্ছ না। তোমার কথা শুনতে আমি বাধ্য নই। বলেই তাকে সামনে থেকে সরিয়ে দিল। পুলিশ স্টেশনের একটা বেঞ্চে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে রশনি। নিজেকে মৃত মনে হচ্ছে। এখনও নিউজটা লিক হয়নি। নিউজটা যেন লিক না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছেন ইয়াশের বাবা, কিন্তু কেন তা রশনির জানা নেই। হঠাৎ এই ইয়ানাফ আহমেদকে সেখানে আসতে দেখে রশনি হুড়মুড়িয়ে তার কাছে গেল। বাবা, ইয়াশ কেমন আছে? তখন সেখানে একজন মহিলা কনস্টেবল বলে তার সাথে জনকে বলে ওঠেন, ঢং দেখাচ্ছিস? নিজেই নিজের স্বামীকে মেরে এখন দরদ দেখানো হচ্ছে? সত্যি ন্যাকামো দেখলে আর বাঁচি না বাবু। ওদের কথা রশনি আর ইয়ানাফ আহমেদের স্পষ্ট শুনতে পেয়েছে। ইয়ানাফ আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকালো, আর ওরা ওখানেই ভয়ে চুপসে গেছে। বাবা, তুমি কিছু বলছো না কেন? কেমন আছেন উনি? ইয়ানাফ আহমেদ ইয়াশের বর্তমান শারীরিক অবস্থার কথা রশনিকে জানালো। রশনি সেখানেই কাঁদতে কাঁদতে বসে পড়ল। ইয়ানাফ আহমেদ রশনিকে তুলে একটা বেঞ্চে বসালো। তারপর কমিশনারের কাছে গিয়ে বলল, আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই আর ফাইলটাও ক্লোজ করতে চাই। দেখুন, এটা একটা সিরিয়াস কেস, আমরা এইভাবে ওনাকে ছেড়ে দিতে পারি না। তাছাড়া বড় ছেলের পারমিশন ছাড়া তো আমরা এমনি এমনি কিছু করতে পারি না, তাই না? ইয়ানাফ আহমেদ কিছু না বলে ফোনটা বের করে একজনকে কল দিল। তারপর কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কমিশনারের কাছে দিল। নেট কথা বলুন আপনাদের বড় স্যারের সাথে। ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলার পর আবার ইয়ানাফ আহমেদের হাতে দিয়ে দিলেন। আমি কি এবার আমার বৌমাকে নিয়ে যেতে পারি? জি, তবে তার আগে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। আমি করে দিচ্ছি। ফর্মালিটিসগুলো পূরণ করে রশনিকে নিয়ে ইয়াশের বাবা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। হসপিটালে রশনিকে দেখে অনিমা বেগম ক্ষেপে গেলেন। উনি গিয়ে যেই না রশনিকে মারতে যাবেন তার আগেই ইয়ানাফ আহমেদ তাকে আটকে ফেলেন। হসপিটালে রশনিকে দেখেই অনিমা বেগম ক্ষেপে যায়। উনি গিয়ে যেই না রশনিকে মারতে যাবেন তার আগেই ইয়ানাফ আহমেদ তাকে আটকে ফেলেন। কি করছো অনিমা? শান্ত হও। তুমি এই অলক্ষিনী মেয়েটাকে কেন এখানে নিয়ে এসছো? উনি এবার রশনিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আমার ছেলেটাকে একবার মেরে তো শান্তি হয়নি, আবার এসেছিস? নাকি পুরোপুরি মরেনি বলে আবার মারতে এসেছিস? অনিমা প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি? আমি? আর ও কি দুধে ধোয়া তুলসী পাতা? দেখো, ও ইয়াশের স্ত্রী, তাই ওর অধিকার আছে নিজের স্বামীকে দেখতে আসার। না, ওর আর ইয়াশের মধ্যে এখন শুধু খুনি আর ভিকটিমের সম্পর্ক। আচ্ছা, তুমি কিসের তৈরি বলো তো? যেখানে নিজের ছেলেটার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে আছে, সেখানে তুমি এই খুনিটার হয়ে কথা বলছো? ইয়াশের বাবা চুপ করে রইলেন। শোনো, ও এখানে এসেছে ঠিকই, কিন্তু ওকে আমি আমার ছেলের আশেপাশেও ঘেঁচতে দেবো না, এই কথাটা মাথায় রেখো। অনিমা, তুমি কিন্তু। থাক না বাবা, আমি এখানে থাকতে পারলেই হয়েছে। অনিমা বেগম মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেলেন। রশনি দরজার বাহির থেকে কয়েকবার ইয়াশকে দেখে এসেছে।
কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। মুখে হাত দিয়ে বসে আছে। ইয়াসের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে আসছে। ওর পাগলামো, একটুতেই রাগ করে ফেলা, ঝগড়ার মাঝে হঠাৎ করে কিস করে বসা, জোরে করে আদর করা, স্পেশালি ওই দিনের কথাটা যেদিন ইয়াস শুধুমাত্র ওর হাতে খাবে বলে নিজের হাত কেটে ফেলেছিল। সেই চঞ্চল রাগী মানুষটা আজ নিস্তেজ হয়ে শুয়ে আছে, তাও শুধুমাত্র ওর দোষে। ভেবেই চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে এলো। হঠাৎ কারো পায়ের শব্দ পাওয়াতে রশনি মুখ তুলে তাকায়। লোকটা হন্যতন্য হয়ে অনিমা বেগমের কাছে গেল। রশনি খেয়াল করলো লোকটা একা না, সাথে একটা মেয়ে আর আরেকটা ছেলেও এসেছে। মেয়েটা অনিমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছিল, তাই ওর মুখ ঢাকা ছিল, তাই রশনি মেয়েটাকে দেখতে পারেনি। তারপর কিছুক্ষণ তার সাথে কথা বলে আইসিইউ রুমে ঢোকার কিছু স্পেশাল রুলস ফলো করে ভেতরে গেল। তারপর বেশ কিছুক্ষণ পর ফিরে এলো। লোকটার চোখ মুখ ফোলা, হয়তো কেটেছে। রশনি এবার ভালো করে লক্ষ্য করে দেখলো এটা সেহের, আর সাথের মেয়েটা কেউ না, তার প্রাণপ্রিয় বান্ধবী সানা। রশনির মনে হলো যেন ও সবার মাঝে খুব আপন কাউকে খুঁজে পেল। রশনি গিয়ে সানাকে জড়িয়ে ধরলো, কিন্তু তার আগেই সানা ওকে সরিয়ে নিল আর সবার সামনে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। রশনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি বলা উচিত তা ওর জানা নেই। সবই শুনেছি, তুই কি কি করেছিস। আমার তো এখন এটা ভেবেও লজ্জা হচ্ছে যে একদিন তুই আমার বান্ধবী ছিলি। রশনি ছলো ছলো চোখে ওর দিকে তাকিয়ে আছে। আমরা জানি যে ইয়াশ অতীতে যা করেছে তা অবশ্যই ভুল করেছিল, কিন্তু ও তো তোমাকে সম্মান দিয়ে বিয়েও করেছিল। তাহলে কেন এমনটা করলে আমার বন্ধুটার সাথে? ও যাই করেছে, কিন্তু ওর প্রাপ্তি মৃত্যু হতে পারে না। রোশনির শেষ আশাটাও মরে গেল। ও গিয়ে আবার নিজের জায়গায় বসে গেল। রশনির শেষ আশাটাও মরে গেল। ও গিয়ে আবার নিজের জায়গায় বসে গেল। তখনই সেখানে আরেকটা ছেলেও ছুটে আসলো। ছেলেটাকে চিনতে আর রশনির বাকি নেই। এটা মোহিত, যে রাশিদের কথা ইয়াসের বিরুদ্ধে গিয়েছিল। মোহিতকে এখানে দেখে রশনির কিছুটা অবাক লাগলেও কিছু বলল না। কিন্তু মোহিত এসে ইয়াসের খোঁজ না করে রশনিকে খুঁজতে শুরু করলো। শেষে রশনিকে পেয়ে ওর কাছে এগিয়ে গেল। ম্যাম, এটা আপনি কেন করলেন? স্যার আপনাকে এত ভালোবাসতো, তারপরও? রশনির জানা মতে ইয়াশ রশনিকে তাদের হানিমুনে গিয়ে প্রপোজ করে। সো এদের কারোরই জানার কথা না যে ইয়াশ ওকে ভালোবাসে। মোহিতের তো নাই, কারণ মোহিত যেদিন চলে গিয়েছিল সেদিন তো ইয়াশ শহরের পার্টিতে ওই কাণ্ডটা ঘটাতে যাচ্ছিল। তাহলে রশনি কিছু বলছে না দেখে মোহিত আবার বলা শুরু করলো, আসলে আজ যা হয়েছে তার জন্য আমিও যথেষ্ট দায়ী। আমার আপনাকে সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল। মানে কি বলছেন এসব? কি জানিয়ে দেওয়া উচিত ছিল? সব বলবো, কিন্তু এখানে নয়, বাইরে চলুন। চলুন।